পরিযান পর্ব সংখ্যা ১। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স ১০ বছর, রূপার বয়স ছিল ৫ বছর এবং পরীর বয়স মাত্র ১.৫ বছর। ছোট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন, মুখে টু শব্দ করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না, কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা হাজার গুণে সুন্দর বেশি। তারপরেও আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চায়, না হলে তার সব সম্পত্তি দেখবে কে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফেরেননি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে, সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেননি। তার ঠিক ২-৩ দিন পরই আব্বা বাড়িতে এসেছিলেন, কিন্তু কারো সাথে কোনো কথা বলেননি। পরপর ৩টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটা কথা দাদি বলেছিলেন, তা হলো যেই মাইয়ার রূপ বেশি হয় হেই পোলা পয়দা করতে পারে না কোনোদিনও। কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে নিত রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়ানাড়ি করত তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে কেউ বেশি কোলে নিত না, যদি সে ব্যথা পায়। কিন্তু রূপা ছোট পরীকে কোলে নেওয়ার জন্য সব সময় আকুপাকু করত। পরীকে কোলে নিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখত, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ ভালো লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নেই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না। ছোট তো ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘোরাঘুরি করত। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে নিতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব বেশি খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেয়, কিন্তু সেটিও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পরী, তার আগেই ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথেই বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেল। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিৎ দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটের খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের ওপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এড়িয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো এবং বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটোস কেন? আস্তে হাঁটতে পারোস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে দিয়ে বললেন, একখানা পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে দাদির হাতে এনে দিতেই পানটা মুখে পুরে নিলেন। পরী কোটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙুলে মেখে দিয়ে কোটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরী এগিয়ে গেল দাদির কাছে, তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরী হুট করেই বলে উঠল,
যেই মাইয়ার রূপ বেশি হেই পোলা পর্দা করতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালো আবেরজান বেগম। এই কথা পরী শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে উঠল, তোমার তো রূপ নাই, তাই তো দুইটা পোলা পয়দা করছো, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই, দুইটা অমানুষ পয়দা করছো। বুড়ি কোহানকার, আমার আম্মা জান তিনটা সোনা জন্ম দিছে, তুমি কি করছো? এক পোলাই দুইটা বিয়া করছে, আরেক পোলার বিয়ার কোনো খবর নাই, পরের মাইয়া দেখাইয়া দেখাইয়া দিন পার করে। কথাগুলো বলে পরী একদণ্ডও দেরি করে না, দৌড়ে বাহিরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির ওপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের, মুখে বুলিতে সব সময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর দুই নাতিদের মধ্যে কোনো কালেই দেখেননি সে। এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ার দিকে মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। মায়ের ডাক শুনেই আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মাঝে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা বেগম। পরী দৌড়তে লাগলো। পরনের ঘাগরাটা দুহাতে উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রওশনশালার দিকে, যেখানে বসেই ডাকছিল তার মা মালা বেগম। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজন মিলে। মালা পরীকে খেয়াল করেননি, তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী দুপা ভাঁজ করে মায়ের পাশে বসে বলল, আম্মাজান, আপনি অসুখ নিয়া কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো। ঘরের কেউ কি দেহে না? আম্মার অসুখ, তারপরেও আম্মারে কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কোনো কিছু হইলে আমি কাউরে ছাইরে দিমু না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু শোনে নাই সে। পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনার আর অজুহাত দিতে হইব না, যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে চড় মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন দু চারটে চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতে। মুখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগে ওর এখনও বিদ্যমান আছে। মাথা নিচু করেই সে বলল, ছোট আম্মা, কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হইলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু বইলেন না, ও ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুম্মানরে নিয়ে শাপলা বিলে যাও, ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতেছি, কতকগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়া রান্না হইবে, আজকে ঘরে মেহমান আইবে। কপালে দৃঢ় ভাঁজ পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলে, এই বন্যার ভেতরে মেহমান আইবে কই থাইকা? পরবর্তী মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা আপা আসবো? মালা দিলেন এক ধমক, এত কথা কস কেন, তাড়াতাড়ি যা, আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ জানি না দেখে, নৌকার ছাউনির মধ্যে থাইকা বাহির হবি না। এখন যা, তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে আর পাঠাইতাম না, এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরী বেজায় খুশি, আজকে অনেক দিন পর সে বাহির হবে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল, ওড়না দিয়ে মুখ ভালোভাবে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখল। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরী। আবেরজান আয়েশ করে বসে বসে সুপুরি কাটছে। পরী হাঁপ ছাড়ল, ও বুড়ি। সুপুরি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞাসা করলেন, কই যাস? পরী ভেংচি কেটে বলল,
তা দিয়ে তোমার কাম নাই। আমি এখন যাই। আসমান থাইকা যদি তোমার স্বামী ডাক দেয় তাহলে ভুলেও যাইও না কিন্তু। দাস বন্যার পানিতে ভাসাইয়া গেছে, তোমার কবর দেওয়ার জায়গা পামু কই? পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবির্জানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের সংস্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে, পুড়বে, ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাহিরে। তাই তিনি ঠিক করলেন আজকে এই মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করতে হবে। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নূরনগরে নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতেই এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বারিধারা, স্বচ্ছ নীলাম্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশিরের কোনা, রূপবত্তাত কোকিলের মধুর কণ্ঠ, সব মিলিয়ে এই গ্রাম সৌন্দর্যের সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্তে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলার গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়কারী সর্বনাশ বন্যা। ঠিক এইরকমই বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সালে। আর এখন 1998 সাল চলছে। নৌকার ছোঁয়ের ভেতরে বসে আছে পরী। দুপাশে পদ্মা টেনে দিয়েছে, এটা মায়ের করা হুকুম। আর জুম্মান নৌকা বইছে। পরী ছোঁয়ের ভেতর থেকে চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আসবো। কারা আসবো জানোস? বৈঠা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল, শহর থাইকা ডাক্তার আইবো আপা। বন্যার পানিতে ভিজে অনেকেই অসুখ হইছে, লাইগা আব্বা শহর থাইকা ডাক্তার আনতাছে, তারাই আসবো। তোরে কইছে কেডা? জুম্মান অকপটে স্বীকার করে বলে, বড় আম্মাই কইছে। পরী আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরীর মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, ভোরে টইটুম্বুর। কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘুড়ির মতো মুক্ত মনে হচ্ছে পরীর। আজকে সে পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরীর ইচ্ছেই রয়ে গেল। জুম্মানের কথায়, আপা, আমাগো আরেকখান নৌকা আইতেছে এই দিকে। কৌতূহল হয়ে পরী প্রশ্ন ছুড়ল, নৌকায় কেডা দেখতো? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা, আর লাগে মাঝি। সাথেই মেজাজ খারাপ হয়ে গেল পরীর। এটা নিশ্চয় ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতে না আসতেই পাঠিয়ে দিয়েছে। পরীর আর ভালো লাগে না এই রকম খাঁচায় বন্দি পাখির মতো হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উঠতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য তা আদেও কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেয় তিনি। পরী জড়সড় হয়ে বসে রইল ছোঁয়ের ভেতরে। সম্পান মাঝির দাঁড় বইছে, সাথে আরও 2 জন মাঝিও আছে। বিশালাকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না। 3-4 জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করেই কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, ওইদিকে কই যাও? হারাও দেখি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধনোংরা শাড়ি, আঁচল কোমরে বাঁধা। তো নৌকার ছায়ের ভিতরে উকি দিয়া বলল, ওই দিক দিয়া যাইও না মাঝি। সখারে দিয়া আমারে খবর দিল পরিবানু আজই শাপলা বিলে আইছে, ওর লাগে 2টা খাটাসও আছে, গেলে ভালা হইব না। সাম্পানের মুখে চিন্তার ছাপ দেখা গেল। সে আকণ্ঠ কণ্ঠে বলল, কোষ কি, পরী আহার সময় পাইল না? অন্য দিক দিয়া গেলে অনেক ঘোরা পড়ব আমার। আমাগো তো জলদি যাইতে হইব, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলল, তুই লগে আই বিন্দু, তাহলে আমাগো কিছু কইব না।
তুই পরীরে কইলেই পরী শুনব। বিন্দু মৃদু রাগ দেখিয়ে বলল, হ খালি তো আমারই পাও। পরী খবর দিছে তাও যাইতে পারলাম না। চুলায় শাক চড়াইছি, রান্ধা শস্য না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করতে লাগলো বিন্দুর রান্না শেষ হওয়া অবধি। আগত তো যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরী তাকে বিলের পানিতেই চোবাবে। বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করেই বসে, পরী কে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গেরামের জমিদারের মাইয়া।